বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপের চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আজকে আমি রাহাত মিনহাস। দেশে করোনা সংক্রমণের সংখ্যা 8,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 571 জন। মৃত্যু হয়েছে আরও 2 জনের। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত 2 দিনের তুলনায় কিছুটা কম। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,238 জন। সব মিলিয়ে প্রাণহানি হয়েছে 170 জনের। আজ যে 2 জন মারা গেছেন তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এদের একজন ঢাকার বাসিন্দা। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14 জন। ব্রিফিংয়ে করোনা আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান ডাক্তার নাসিমা সুলতানা। আপনারা মানবিক হন, যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন, যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে কোনোভাবে হেয় করবেন না। সমাজে তাদেরকে, পরিবারের কোনো সদস্যকে হেয় করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। আজকে যে নেগেটিভ আছে, কালকে যে পজিটিভ হবে না, এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। এদিকে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মারা গেলেন এই বাহিনীর 4 জন সদস্য। সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্পেশাল ব্রাঞ্চের এসআই নাজির উদ্দিনের মৃত্যু হয়। গত 25 এপ্রিল তার করোনা ধরা পড়েছিল। এরপর থেকে রাজারবাগের পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সকালে রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। নাজির উদ্দিন 1983 সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বরিশাল, খুলনা ও দিনাজপুরে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেলের করোনা ইউনিটে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 55 বছর বয়সী এক ব্যক্তি। তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু ও আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সন্ধ্যায় এক শিশু মারা গেছে। 1 বছর বয়সী ওই শিশুটিকে বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে দিনাজপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2,37,000 ছাড়িয়েছে। আক্রান্ত 33.5 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন করে 1,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। মোট মৃত্যু হয়েছে 65,000। আক্রান্ত 11 লাখের বেশি। ব্রিটেনে নতুন করে প্রাণ গেছে 739 জনের। দেশটিতে করোনায় প্রাণহানি 27,000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় ইতালি ও স্পেনে প্রাণ গেছে 550 মানুষের। এদিকে করোনা ভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলে নতুন করে মৃত্যু হয়েছে 116 জনের। আবারও চীনের গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চীনের ল্যাবে কোভিড-19 তৈরির প্রমাণ স্বচক্ষে দেখেছেন তিনি। অথচ একই দিনে ঠিক উল্টো কথা বলছে মার্কিন গোয়েন্দারা। আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ভাইরাসটি মানব সৃষ্ট নয়। এদিকে ট্রাম্পের একের পর এক অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। নোভেল করোনা ভাইরাসের বিস্তার শুরুর প্রশ্নে চীনের বিরুদ্ধে আবারও আগ্রাসী রূপ দেখালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে রীতিমতো তর্কে জড়ান তিনি। Have you seen anything at this point that gives you a high degree of confidence that the Wuhan Institute of Virology was the origin of this virus? Yes, I have. হ্যাঁ, নিশ্চয়ই। আর আমার মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জা পাওয়া উচিত, কারণ তারা চীনের মুখপাত্রের ভূমিকায় নেমেছে। কি প্রমাণ পেয়েছেন তা স্পষ্ট করতে না পারলেও উল্টো প্রশ্ন ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। And what gives you a high degree of confidence that this originated from the Wuhan Institute of Virology? I can't tell you that. I'm not allowed to tell you that. সেসব এখন বলা যাবে না, কিন্তু ভাইরাসের কারণে উহানকে বাকি চীন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হলেও বিশ্বের অন্য সব দেশে উহান থেকে আসা যাওয়া ঠিকই চলছিল। কিভাবে এটা সম্ভব, আমি তা বুঝি না।
অথচ এর কিছুক্ষণ আগেই গবেষণাগারে কোভিড-19 তৈরির সম্ভাবনা নাকচ করে দেয় ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স। বিবৃতিতে সংস্থাটি বলে, প্রকৃতিরই সৃষ্টি ভাইরাসটি। এখন কোনো প্রাণী থেকে সরাসরি ভাইরাসটি মানুষের দেহে এসেছে নাকি উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কোনো গবেষণার সময় ভুলবশত ছড়িয়েছে খতিয়ে দেখা হচ্ছে সেটাই। নানা মহল থেকে মহামারীর পেছনে ষড়যন্ত্র তত্ত্ব নাকচের পরও মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক অবস্থানে ক্ষুব্ধ চীন। গবেষণাগারে ভাইরাসটি তৈরির গুজব নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছি আমরা। তাও না মানলে জিনোম দেখে প্রমাণ করুন যে এটা মানব সৃষ্ট। নোভেল করোনা ভাইরাসের উৎস সম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এটা নিয়ে রাজনীতি না করে যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশে মহামারী নিয়ন্ত্রণে আনা। চীন তো বটেই, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও মনে করেন নোভেল করোনা ভাইরাসের যে গঠন এতটা নিখুঁতভাবে তা তৈরি করা মানুষের পক্ষে অসম্ভব। নুসহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাসের কারণে ভারতে 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সীমা। বৃহস্পতিবার এই ঘোষণা দেন মোদী প্রশাসন। এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময় প্রয়োজন। এর আগে দেশটিতে 4 মে পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লকডাউন বাস্তবায়নে নিরাপত্তা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নববী খোলা হবে না বলে জানিয়েছে হারমাইন শরীফ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মক্কা ও মদিনার প্রধান এই দুই মসজিদ দুটি খুব শিগগিরই খুলে দেওয়ার কথা প্রচারিত হয়। তারই পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিল কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের মতো পোল্যান্ডেও চলছে লকডাউন। করোনা ভাইরাসের কারণে চরম সংকটে সেখানকার ব্যবসায়ীরা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে পোল্যান্ড থেকে যোগ দিচ্ছেন ব্যবসায়ী ইফতেখার আলম। জনাব ইফতেখার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, দীর্ঘ বেশ কিছুদিন ধরে লকডাউন চলছে পোল্যান্ডে, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? এখানকার ধন্যবাদ আপনাকে। এখানে সর্বশেষ পরিস্থিতি পোল্যান্ডের, এখানকার ব্যবসায়ীদের খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা, এবং লকডাউনের কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এখানকার ব্যবসায়ীরা বেশিরভাগ রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, এবং তার কারণে রেস্টুরেন্টগুলো এই লকডাউনে থাকার কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন এখানকার ব্যবসায়ীরা রয়েছে। তবে এখানকার গভর্নমেন্ট থেকে অনুমোদন দেওয়া হয়েছে কিছু সহযোগিতা ব্যবসায়ীদেরকে করা হবে, কিন্তু সেটি কবে নাগাদ করা হবে এখন পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এখানকার ব্যবসায়ীরা অবশ্যই সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন, কবে নাগাদ সেই সহযোগিতা আসবে এবং সহযোগিতা এলেও যে এই ব্যবসায়ীরা কবে নাগাদ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সেটা আসলে এখনো ধারণা করা দুষ্কর। তো আশা করা যাচ্ছে যে খুব লকডাউনের পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হলে রেস্টুরেন্টগুলোর আস্তে আস্তে খোলার অনুমতি মিলবে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। জনাব ইফতেখার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি নিজেও ব্যবসায়ী, আপনি ঠিক কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? আর আরেকটি প্রশ্নের উত্তর একটু আমাদের দিয়ে চেষ্টা করবেন যে এই ধরনের ক্ষতি মোকাবেলায় আসলে সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে অথবা নিতে যাচ্ছে সেগুলোর বিষয়ে সরাসরি কোনো ধরনের ফলাফল আপনারা পেয়েছেন কিনা? দেখুন, ব্যবসায়ী হিসেবে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি, আমার ব্যক্তিগত দুটি রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটি অলরেডি অফ রয়েছে এবং আরেকটি শুধুমাত্র হোম ডেলিভারির জন্য চালু রয়েছে। সো শুধুমাত্র হোম ডেলিভারি দিয়ে আসলে এখানকার যে ব্যবসায়িক ক্ষতি সেটি পুষিয়ে ওঠা একদমই সম্ভব না, এবং ব্যবসায়ীরা আসলেই খুব ক্ষতির ভিতরে রয়েছেন এবং সরকার থেকে যে সহযোগিতা করার কথা বারবার বলা হয়েছে, কিন্তু সেটা আসলে কবে নাগাদ সহযোগিতা করা হবে এবং এই ক্ষতিটি কতদিন নাগাদ এখানকার ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারবে তা আসলে বলা আসলেই দুষ্কর। তবে আশা করা যাচ্ছে যে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে না। জনাব ইফতেখার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। সাভারে গত 24 ঘন্টায় নতুন করে আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 6 জনই পোশাক শ্রমিক। এ নিয়ে এলাকায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল 54 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে 7 জনের রেজাল্ট পজিটিভ আসে। আক্রান্ত পোশাক শ্রমিকদের কর্মস্থল চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সাভারে করোনার সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের জন্য ইউএনওর কাছে বৃহস্পতিবার চিঠি দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
যখন আমাদের মোটামুটি লকডাউন ছিল 286টা নমুনা থেকে 11টা পজিটিভ আসছিল। আর এখন এই গার্মেন্টস খোলার পর বা অন্য রাস্তাঘাট খুলে দেওয়ার পর 130টা নমুনা এক সপ্তাহের মধ্যে পাঠাইছি, তার মধ্যে 14টা পজিটিভ। তাহলে এটা বোঝাই যাচ্ছে দিন দিন বাড়বে। মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ানোর সংখ্যা খোদ স্বাস্থ্য অধিদপ্তরের। তবে সেই অনুযায়ী প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। প্রয়োজনীয় বেড, আইসিইউ কিংবা ভেন্টিলেশনের ব্যবস্থা হয়নি এখনও। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই প্রায় নতুন 5,000 বেড যুক্ত হচ্ছে করোনা চিকিৎসায়। বাড়ানো হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন বেডের তুলনায় পুরনো হাসপাতাল সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। করোনার আক্রমণ ক্রমেই বাড়ছে বাংলাদেশে। এরই মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা 7,000 ছাড়িয়েছে, যার বেশিরভাগই বাসাবাড়িতে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,500-এর কম, তাতেই অভিযোগের অন্ত নেই। রোগীদের অভিযোগ, চিকিৎসা সেবা নিয়ে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, নিরাপত্তা উপকরণ নেই। এই সকল বিষয় কিন্তু সমন্বয়হীনতা এবং ব্যবস্থাপনার দুর্বলতা। আমরা দেখছি যে উপরের লেভেলে শুধু আদেশ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কনসার্ন, তিনি কিন্তু অনেক পরামর্শ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, কিন্তু এর পরের টায়ারগুলো যে বিষয় যেটি হলো যে আমাদের মন্ত্রী থেকে শুরু করে নিচ পর্যন্ত যে একটি হাসপাতালের ব্যবস্থাপক হতো, সেই জায়গায় যেন গ্যাপ দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, মে মাসে আক্রান্তের সংখ্যা প্রায় 50,000 ছাড়াবে। বিশেষজ্ঞদের মতে হাসপাতালে চিকিৎসা দিতে হবে 10 থেকে 20,000 রোগীকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, করোনার জন্য নির্ধারিত ঢাকার 15টি সরকারি বেসরকারি হাসপাতালে মোট বেড 3,944। আইসিইউ আছে মাত্র 168টি। এর মধ্যে হলি ফ্যামিলি, আনোয়ার খান সহ বেশ কিছু হাসপাতালে এখনও কোভিড চিকিৎসা চালু হয়নি। ঢাকার বাইরের পরিস্থিতিও একই রকম। মোট বেড সংখ্যা 5,800। আইসিইউ আছে 173টি। যদিও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মাঝারি চিকিৎসার জন্য আরও প্রায় 4,500 বেড মিলবে ঢাকায়। 50,000ও যদি আমরা ধরে নেই, তার 80%-এরই লাগে না, হসপিটালাইজেশন লাগে না। আমাদের বেড কিন্তু হাসপাতালে বেড এখনো প্রায় 20,000 রেডি আছে। নতুন সেন্টারের অবকাঠামো পুরোপুরি তৈরি হয়নি এখনও। তার উপর জনবল ঘাটতিতে তা এখনই চালু করা যাচ্ছে না। মন্ত্রী জানিয়েছেন, এজন্য নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়োগ ও প্রশিক্ষণ শেষে নতুন জনবল মে মাসের মধ্যে পাওয়া প্রায় অসম্ভব। প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য তাহলে এখন দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু বেড করলে হবে না। বসুন্ধরা যে বেডগুলো করছে, তার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল যে আমাদের যে বেডগুলো আছে, আমাদের যে হাসপাতালগুলো আছে, সেগুলোকে আরো বেশি কার্যকরী করা। তাদের মতে, বিশ্ব মহামারীর এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, আন্তরিকতার সাথে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শারীরিক দূরত্ব মানার ব্যাপারে দিন দিন বাড়ছে মানুষের উদাসীনতা। সকাল থেকে বৃষ্টি থাকলেও রাজধানীর সড়কগুলোতে বাড়ে মানুষের চলাচল। রাজধানীর প্রবেশমুখগুলোতে দেখা যায় ঢাকামুখী মানুষের সারি। চেকপোস্টে নানা প্রশ্নের পরেই কেবল ঢুকতে দেয়া হয় আগতদের। যারা কারণ ছাড়া বের হয়েছিলেন তাদের ফিরিয়ে দেয়া হয়। রাজধানীর প্রবেশপথ ছাড়া ঢাকার ভেতরের সড়কগুলোতে তল্লাশি চৌকিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। এই সুযোগে বেরিয়েছেন অনেকেই। গুরুত্বপূর্ণ ও সেবা সংস্থা এবং রফতানিমুখী পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে। জরুরি সেবার সাথে যারা জড়িত আর যেসব গার্মেন্টস ফ্যাক্টরি খোলা, আমাদের কাছে তালিকা আছে। লোক সংখ্যা বেশি আসছে, অনেক লোককে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এদিকে গতকালও কর্মস্থলমুখী শ্রমজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ঘাট আর মহাসড়কে। সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে ফিরেছেন অনেকেই। প্রায় প্রতিটি ফেরিতেই ছিল লোকজনের চাপ। পরিবহন বন্ধ থাকায় তারা ভেঙে ভেঙে পৌঁছাচ্ছেন গন্তব্যে। অনেকেই পরিবার পরিজন নিয়েও ফিরছেন। তাদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। ফেরার পথে কোথাও শারীরিক দূরত্বের নির্দেশনা মানতে দেখা যায়নি কাউকেই।
এবার কোভিড-19 চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে। 100 শয্যার এই করোনা হাসপাতালে যাত্রা শুরু আগামীকাল থেকেই। নতুন করে বসেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রস্তুত আইসিইউ এবং আইসোলেশন বিভাগ। প্রস্তুতি সেরেছেন চিকিৎসক আর নার্সরাও। তবে সংকট রয়েছে আইসিইউ বিভাগের দক্ষ জনবলের। স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও পর্যাপ্ত নয়। প্রায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মানিকগঞ্জে, অথচ কোভিড-19 চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগী পাঠানো হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জেলা সদর হাসপাতালে শুরু হচ্ছে করোনা চিকিৎসা কার্যক্রম। হাসপাতালে পুরাতন ভবনকে ঘোষণা করা হয়েছে 100 শয্যার কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল হিসাবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, 2 বেডের আইসিইউ বিভাগ সহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। যারা পজিটিভ হয়ে আসবে তাদের ক্ষেত্রে আমরা মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড আলাদা করে রেখেছি। আর আমাদের এখানে রিসেন্টলি দুইটা ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আনফরচুনেটলি এখন আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইটা নেই। দায়িত্ব পালনের জন্য 76 জন চিকিৎসক এবং 90 জন নার্সের তালিকা তৈরি করা হয়েছে। সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত তারাও। অবশ্যই রিস্ক আছে। এখন সব মিলে এই কাজটা করবে কে? আমরা যদি এখানে না করি তাহলে এই পেশেন্টগুলি কোথায় যাবে? দুর্যোগ মোকাবেলায় অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করতে আমি রাজি আছি। তবে আমার এই দায়িত্ব পালন করা অবস্থায় আমার অবশ্যই ফুল প্রোটেকশনের দিকে একটু খেয়াল রাখতে হবে। শনিবার থেকে চিকিৎসা কার্যক্রম শুরু হলেও আইসিইউ বিভাগে ঘাটতি রয়েছে দক্ষ জনবলের, সংকট রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর। তবে কর্তৃপক্ষের দাবি দ্রুতই সমস্যার সমাধান হবে। ডাক্তারদের যে প্রোটেকশন, পার্সোনাল যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেটা আমাদের এখন সামান্য আছে, কিন্তু আমরা চাহিদা দিয়েছি 2-4 দিনের মধ্যে আমরা এগুলি পেয়ে যাব। এবং আমাদের ডাক্তার প্লাস আমার সিনিয়র স্টাফ নার্স, আমাদের যে সাপোর্টিভ স্টাফ আছে তাদেরকে আমরা প্রোটেক্টিভ দিতে সক্ষম হব। পুরাতন ভবনে করোনা রোগীদের সেবা দেওয়া হলেও হাসপাতালের নতুন ভবনে চলবে সাধারণ রোগীদের চিকিৎসা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এদিকে করোনা দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যেই 3 শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যাদের সবাইকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন বছরের এই সময়ে এডিস মশার বিস্তার বেশি ঘটছে, আর কদিনে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নীতি নির্ধারকরা বলছেন গতবারের মতো অবস্থা ঠেকাতে গঠিত হয়েছে ডেঙ্গু মনিটরিং সেল। মনিরুল ইসলামের প্রতিবেদন। এপ্রিলের মাঝামাঝি থেকে প্রায় প্রতিদিনই হচ্ছে ঝুম বৃষ্টি। ফলে বাড়ির ছাদ, ব্যালকনি, ফুলের টব সবখানে জমার কথা স্বচ্ছ পানি। রাস্তাঘাটে গর্ত থেকে শুরু করে দৃষ্টিনন্দন ফোয়ারাগুলোও যেন মশার স্বর্গরাজ্য। আর বদ্ধ খাল বা নালার অবস্থা তো আরও করুণ। মশা ও তার লার্ভার এমন অবস্থা মনে করিয়ে দেয় গত বছরের ভয়ঙ্কর অভিজ্ঞতা। সব মিলে কদিনের বৃষ্টি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু নিয়ে। আমাদের কীটতাত্ত্বিক জরিপে আমরা দেখতে পাই যে এবছর 2019 সালের তুলনায় এডিস মশার ঘনত্ব বেশি। তাই আগাম পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। তা না হলে এই করোনার সিচুয়েশনে একটি শত্রুকে মোকাবেলা করতে গিয়ে আমাদের আরেকটি দরজায় আরেকটি শত্রু ঢুকে পড়ার সম্ভাবনা আছে। কোনো একটি রোগীর যদি করোনা নেগেটিভ হয় তাহলে তার জ্বরের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। সেটি কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়াও হতে পারে। গত বছর ডেঙ্গু রোগী সারা বাংলাদেশে কতটা ভোগান্তি দিয়েছে তা পরিসংখ্যানে বোঝা যায়। রোগীর সংখ্যা ছিল 1,01,000-এরও বেশি। তার মধ্যে শুধু রাজধানীতেই যারা আক্রান্ত ছিল অর্ধেকেরও বেশি। করোনায়ও এত রোগী হবে কিনা সারা দেশে সন্দেহ। সারা দেশে গত বছর ডেঙ্গুতেই মারা গিয়েছিল 179 জন। জানুয়ারি মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত 294 জন চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 292 জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। মাত্র বর্তমানে ভর্তিছে 2 জন। গত বছর এডিস মশা মারতে চিরুনি অভিযান হয়েছিল, কিন্তু করোনা দুর্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের অনেককেই নামানো যাচ্ছে না। মাস দেড়েক আগে করোনার জীবাণুনাশক ছিটানোই ব্যস্ততা দেখা গেলেও সম্প্রতি সেটাও খুব একটা দৃশ্যমান না। সমস্যা আরও আছে। এবার বাড়ি বাড়ি গিয়েও ছিটানো সম্ভব হচ্ছে না মশার ওষুধ। এসব দুশ্চিন্তা মাথায় নিয়ে এবার আগেভাগেই সরব হয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু মনিটরিং সেল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমাদের যে সমস্ত পেস্টিসাইড থাকা দরকার, যে সমস্ত লোকবল আগে থেকে আমরা নিয়োগদান করেছি, তারপরে দিয়ে সবাইকে সচেতন করার জন্য আগে থেকে উদ্যোগ নিয়েছি এবং সবাই মোটামুটি প্রস্তুত আছে। কোভিডটা যদি কমে যদি আসে, ডেফিনেটলি আমরা চাবো যে 20শে মে থেকে আবার সেই চিরুনি অভিযানটা
প্রত্যেক ডোর টু ডোর গিয়ে আমাদের করা। এবার মশা মারতে সিটি কর্পোরেশনের সাথে অংশ নেবে ওয়াসা ও রাজুকের মতো অন্যান্য দপ্তরও। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ভিন্ন পরিবেশে এবার রমজানের প্রথম জুমা পার হলো। নির্ধারিত কয়েকজন মুসল্লি জামাতে নামাজ আদায় করেছেন। আল্লাহর কাছে দোয়া করা হয় করোনা ভাইরাসের মহামারী থেকে মানব জাতিকে রক্ষার জন্য। জুমার নামাজ আদায় করতে না পারার মনোবেদনা ছিল মুসল্লিদের কণ্ঠে। রমজান মুসলমানদের জন্য মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। রোজায় প্রথম জুমা, কিন্তু করোনার কারণে বাইতুল মোকাররমে নেই সেই চিরচেনা মুসল্লির সমাগম। রোজার প্রথম জুমায় মসজিদের ফটকে তালা কে কবে দেখেছে বলতে পারবে না, কিন্তু বাস্তবতা আজ বড়ই কঠিন। বড় আবেগ নিয়ে তেজগাঁও থেকে বাইতুল মোকাররমে নামাজ আদায় করতে এসেছেন আব্দুল মালেক, কিন্তু মূল ফটকই বন্ধ। নামাজেই কান্নায় কেঁপে উঠছে এই মুসল্লির শরীর। গত বছর ছোট্ট ছেলেকে হারিয়েছেন ডেঙ্গুতে। মনে প্রশ্ন, কবে হবে সব স্বাভাবিক? আল্লাহ জানি মহামারী বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করে আমরা জানি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করতে পারি। আল্লাহর কাছে এই কামনাই করি, আল্লাহ তুমি মাফ করো, আর কিছু বলতে পারবো না ভাই। খুব মহামারী বিপদ, আজকে ঘরেতে বাইরেতে পারি না, কোথাও যাইতারি না। বাইরেই নামাজ পড়লেন পল্টনের জাকির হোসেন। বললেন, করোনা কঠিনতম শিক্ষা রেখে গেল পৃথিবীতে। আজকে কত ইফতারি পার্টি হতো, কোটি কোটি টাকা খরচ হতো, কোথায় গেল সেগুলো? দম্ভ মানুষের, সুদ ঘুষ কোথায় গেল? সবাই আমরা মাফ চাই আল্লাহর কাছে। আমাদের সবারই আকাঙ্ক্ষা যে জুমার আল্লাহর বড়দিন জুমার নামাজ রমজানের প্রথম জুমা নাকি আমরা আদায় করব। ভালোর জন্যই দেয় নাই, কিন্তু আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। নির্ধারিত মুসল্লিরাই জুমার নামাজ আদায় করেন, তাও ফরজ 2 রাকাত। দোয়াও হয় সংক্ষিপ্ত। গত বছর কারো কল্পনাতেও আসেনি আজকের এই রমজানের জুমায় মসজিদ লোকশূন্য হয়ে খাখা করবে। যে কয়জন মুসল্লি এসেছেন তারা আল্লাহর কাছে আকুল প্রার্থনা করেছেন যেন এই করোনা পরিস্থিতি থেকে বিশ্ব এবং দেশ উত্তীর্ণ হয় এবং মসজিদগুলো আবার লোকারণ্য হয়ে আল্লাহ আল্লাহ রবে মুখরিত হয়। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনার মতো মহামারীতেও মানুষের ক্ষুধা আর দারিদ্র্য নিয়ে তামাশা করছে সরকার। এ অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, বৈশ্বিক এই মহামারীতে যথাযথ কর্মপরিকল্পনা নিতে পারছে না সরকার। সকালে রাজধানীর হাতিরঝিলের মধুরবাগ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ শেষে একথা বলেন রিজভী আহমেদ। ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি তারা করেছেন। কাদেরকে নিয়ে করেছেন? আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে করেছেন। তারা যেটা সুপারিশ করবে স্থানীয় প্রশাসনকে, পিওনোকে বা অন্যকে, তারা তাদের তালিকা অনুযায়ী দিবে। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে, এখানেও তারা মানে নিজেদের লোক এবং অপরের লোক এই হিসাবে তারা ত্রাণ দিচ্ছে। আদা, রসুন, কাঁচামরিচ, লেবু সহ সব ধরনের সবজির সরবরাহ বেশ ভালো। তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম। সরবরাহ পর্যাপ্ত হওয়ার পরও দামও বেশ খানিকটা কমেছে। বড় রুই কাতলা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম একই রকম থাকলেও খাসির মাংসের দাম খানিকটা বেড়েছে। হাতিরপুর বাজারের চিত্র জানাচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। মে দিবস পড়েছে শুক্রবার, সকাল থেকেই বৃষ্টি, তাই তো রাস্তার উপরে বসা কাঁচা বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি খুবই কম। বৃষ্টি কমার পর বাজারে দেখা মেলে অল্প কিছু ক্রেতার। সবজি, মাছ কিংবা মাংস সবকিছুর দাম নিয়েই ক্রেতারা জানালেন স্বস্তির কথা। তুলনামূলকভাবে দাম করে বেশি চাই নাই, যে দাম বেশি চাচ্ছে তাও না, দাম ঠিক আছে। এই যে পটল, লাউ আগে তো 50 টাকা করে কেনা লাগতো, তারপর করলা 40 টাকা ছিল, আনা 40 টাকা। আনা দিন তো ধরেন 30 টাকা করে কিনি, আর আজকে কিনছি 25 টাকা করে দাম চাচ্ছে। রুই কাতলার কেজি 300 থেকে 350 টাকা। ছোট মাছের দামও আগের মতোই বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতা না থাকায় বিক্রি কমেছে তাদের। আগে চেয়ে কমও আছে, বেশিও আছে, মানে মোটামুটি কাস্টমার যেহেতু
খাইতে পারে ওরকম পদ্ধতি আছে। মার্কেটে থেকে এখন বাইরে দিয়েছে মানুষের সুবিধার জন্য, এখন বাজারে কাস্টমার আসে না, কিন্তু মাছের দাম তুলনামূলক বাড়ে নাই। সবচেয়ে বেশি কমেছে ডিমের দাম, প্রতি ডজন বিক্রি হচ্ছে 80 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 130 টাকা, গরুর মাংস 600 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। খাসির মাংস 850 টাকা করে বিক্রি করতেছি, দাম আগের তো একটু বাড়ছে। 600 টাকা করে বিক্রি করতেছি গরুর মাংস, এটা তো আপনার 4 মাস আগের থেকে এই রেট বিক্রি করতেছি আমরা, আর বাড়ে নাই, একই দামে চলতেছে। ব্রয়লার 130 টাকা কেজি আর সোনালি 240। 80 টাকা ডজন। আগে ছিল ধরেন না 2 দিন আগে ছিল 85, আর আগে ছিল 100 টাকা 110 টাকা। সবজির বাজারে স্বস্তি আছে, আদা বিক্রি হচ্ছে 180 টাকায়, রসুন 160 টাকায় আর লেবুর দামও কমেছে খানিকটা। শসা বিক্রি করতাম 50 টাকা কেজি, এখন বিক্রি করি 40 টাকা কেজি, আমাদের আগের চেয়ে অনেকটা কমছে। প্রায় 60 টাকা 55 টাকা। রসুন হলো 160 টাকা 180 টাকা। কাস্টমার খুবই কম, আগের মতো আর নাই, এমনি তো আপনার 4টা-5টা বাজে বন্ধ হয়ে যায়। মুদি পণ্যের দামও স্থিতিশীল রয়েছে বলে জানান দোকানিরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই চট্টগ্রামে পুলিশের ভূমিকা ছিল জনবান্ধব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডোর টু ডোর সব ত্রাণ বিতরণ, চিকিৎসকদের জন্য বাস সার্ভিস, গানে গানে জনগণকে সচেতন করা সহ বিভিন্ন ধর্মী 22 ধরনের কাজ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদস্যরা। এই দুর্দিনে পুলিশের এমন আচরণ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে পুলিশ জনগণের বন্ধু। করোনাকালে নতুন ভূমিকায় পুলিশ, আইন প্রয়োগে কঠোরতার বদলে আরো বেশি মানবিক। মাইক হাতে পাড়ায় পাড়ায় গান গাইছে সদস্যরা। দুর্যোগকালে পুলিশের কাজ বেড়েছে, শুধু শহরেই 50,000 মানুষকে নানাভাবে ত্রাণ সহায়তা দিয়েছে বাহিনীটি। এছাড়া রোগীকে হাসপাতালে নেয়া, খাবার বিতরণ, ডোর টু ডোর সব সহ প্রায় 22 ধরনের ভিন্নধর্মী কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আমাদের যেটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, এই সাধ্য এবং সামর্থ্যটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়ালে মানুষ মনে রাখবে। মানুষের প্রতি, পুলিশের প্রতি মানুষের যে নেগেটিভ ধারণা অথবা যে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি মানুষের কাছে আমাদের ভালো দিকটি আমরা তুলে ধরতে পারি। এটি একটা সুযোগ আমি মনে করি, এই সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি। এসব মানবিক কাজের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায়ও তৎপর সিএমপির 7,000 পুলিশ সদস্য। সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে আমাদের রেগুলার যে পেট্রোলিং, যেটা পুলিশ মনিটরিং সেটি কিন্তু আমরা আগের মতোই রেখেছি। জনগণ আর পুলিশ এক কাতারে আসলে বদলে যাবে সমাজ, এমনটাই ভাবছেন পুলিশ কর্মকর্তারা। এই আসার মধ্য দিয়ে কিন্তু দূরত্বটি ঘুচে যাবে এবং তখন কিন্তু আমরা সকল প্রকার তথ্য পাবো। এটা ক্রিমিনাল তথ্য হোক বা অন্য কোনো তথ্য হোক, যে তথ্যটি সমাজের উপকারে আসবে। সাধারণ মানুষের জীবন বাঁচাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কজন পুলিশ সদস্য। তবুও মহামারীকালে এমন দায়িত্ব পালন করে তৃপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তারা। ভালো লাগা কাজ করছে যে আমরা মানুষের পাশে আসতে পারছি, মানুষের জন্য কাজ করতে পারছি। এই সুযোগটি তো অন্য কারোর নেই, অন্য সমাজের অন্য 10 জন মানুষের নেই। কেউ ফোন করলে তাকে ওষুধ দিয়ে আসছি, কেউ বাজার করে দিতে বললে তাকে বাজার করে দিয়ে আসছি। সামনের দিনগুলোই সেবা আরও বিস্তৃত হবে, জনগণের পাশে থাকবে প্রতিটি পুলিশ সদস্য, এমনটাই জানিয়েছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা সংকটে বিপর্যস্ত সমবায় খাত, শেয়ার, সঞ্চয়, কিস্তি কিংবা মুনাফা সবই এখন বন্ধ। ফলে বিশাল জনবল কাঠামো নিয়ে হিমশিম খাচ্ছেন সমবায়ীরা। যতই দিন যাচ্ছে সঞ্চয় তুলে নেওয়ার চাপও বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগের এই সময়ে সমবায় খাত বাঁচাতে প্রয়োজন নীতি সহায়তা। 1.5 মাস আগেও এই অফিসে ছিল নানান শ্রেণী পেশার মানুষের ভিড়। কেউ আসতেন সঞ্চয়ের অর্থ জমা দিতে, কেউ বা জমা দিতেন ঋণের কিস্তি। মুনাফার হিসাব নিকাশ করা অথবা মুনাফা তুলতেও ছিল মানুষের সমাগম, কিন্তু এখন ফাঁকা। করোনা আঘাতে বিপর্যয়ের মুখে সমবায় প্রতিষ্ঠান সম্প্রীতি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। আর্থিক সংকটে স্থবির এখন এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড। হোটেল চালু রাখতে পারে না, এখানে যে সব মেম্বার আমাদের তারা বিপদেই পড়বে। বা গুলশানের মতো মার্কেট আজকে বন্ধ, সেখানকার যারা দোকানি আমাদের সাথে যুক্ত তারা বিপদেই পড়বেন। 9 লক্ষ কর্মীর কর্ম ঠিক থাকুক, 24 লাখ কার্যকর সমিতি সেগুলি বেঁচে থাকুক, এবং মানুষের দৈনন্দিন অর্থনৈতিক যে জীবন প্রবাহের যে অর্থের প্রয়োজন, সেটা একটা অংশ হইল এই সমিতিগুলো মিটাচ্ছে, তাকে সহায়তা করা হোক। কঠিন সময় পার করছে ক্রেডিট ইউনিয়নভুক্ত সহস্রাধিক সমিতি। সদস্যদের যৌথ সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট তহবিল পুনরায় ঋণ ও সেবা দিয়ে সদস্যদের মধ্যে বিনিয়োগ করতেই ক্রেডিট ইউনিয়ন ধারণার সৃষ্টি।
কিন্তু করোনার কারণে আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। মাসে এসব সমবায় প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। অনেকটা দিনমজুর টাইপের লোক বেশি সমবায়ের সদস্য। এই করোনা আক্রান্ত হওয়ার ফলে তাদের আয় রোজগার অলমোস্ট বন্ধ হয়ে গেছে, যার জন্য তাদের জীবনযাত্রা নির্বাহ করা এই মুহূর্তে টাফ। আর আমরা যারা সমবায় সমিতি, তারা মেম্বাররা যে সঞ্চয় টাকা জমা দেয়, এই সঞ্চয় থেকেই আবার মেম্বারদেরকে ঋণ দিয়ে থাকি। এই মুহূর্তে তারা যেহেতু কাজ নাই, তারাও সঞ্চয় জমা দিতে পারতেছে না, ঋণ প্রবাহ একদম বন্ধ হয়ে গেছে। সংকটকালীন এই সময়ে টিকে থাকতে নিয়ন্ত্রক সংস্থা সমবায় অধিদপ্তরের কাছে 500 কোটি টাকার প্রণোদনা সহায়তা চেয়েছে ক্রেডিট ইউনিয়নের শীর্ষ সংগঠন কাল্প। একই সঙ্গে সমবায় সমিতির আয়ের উপর 15% হারে আয়কর স্থগিত করারও দাবি জানায় এই সংগঠন। এখন এই মুহূর্তে যদি আমরা এই বিনিয়োগের অভাবে, মূলধনের অভাবে যদি আমরা এই কার্যক্রম পরিচালনা না পারি, তবে কালবের জন্য টিকে থাকা কঠিন হবে। এই কঠিন সমস্যাটা মোকাবিলা করার জন্য আমাদের কিছু প্রণোদনা দরকার, যেটা আমরা কালকে আবার তার অবস্থানে বা চলমান রাখতে পারি। প্রতি বছর সমবায় সমিতিগুলোর লাভের 3% সমবায় উন্নয়ন তহবিলে জমা দেওয়া অর্থ এই সংকটে ব্যয় করার তাগিদ জোরালো হয়ে উঠেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। চুয়াডাঙ্গার বেকার যুবকদের অদম্য ইচ্ছাশক্তির কাছে ধরা দিয়েছে এক অভিনব উপায়। করোনাকালে কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রত্যন্ত ভোলার দাইর গ্রামে প্রায় 60 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এগিয়ে এসেছেন। ক্যাম্পাস বন্ধ, তাই গ্রামে ফিরে কৃষিকাজ করছেন তারা। সামান্য উপার্জনটুকু দিয়ে 1 মাস ধরে দুবেলা খাবার জোটাচ্ছেন অসহায় দুস্থ পরিবারের। কেউ ব্যস্ত ভুট্টার খেতে, কেউ আবার পানের বরজে। ফসলের মাঠে কাজ করা এরা সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। করোনা ছুটিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গায় ফিরে আসে পড়ুয়ারা। নিজেদের মধ্যে আলাপের পর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করে তারা। আলমডাঙ্গায় পালা করে শ্রম বিক্রি করছে শিক্ষার্থীরা। বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে ভোলার দাইট গ্রামের কর্মহীন পরিবারগুলোর ঘরে 1 মাস ধরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিই গ্রামে যারা বিত্তবান লোক আছে তাদের বাড়িতে যাবে এবং তাদের কাছ থেকে কাজ নেব। কাজ করে আমরা একটা ফান্ড গঠন করব এবং এই ফান্ড গঠন করার পর সেই টাকা দিয়ে আমরা গ্রামের যারা অসহায় দুস্থ মানুষ, যারা নিম্নবর্তী মানুষ, তাদেরকে ত্রাণ বিতরণ করব। লক্ষ্য আছে যে আমরা যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, যে কোনোভাবে আমরা যে কোনো ধরনের কাজ করে এই সহায়তাটা অব্যাহত রাখবো। ছাত্র সমাজ যেন এইটা শিক্ষা গ্রহণ করে যে বসে না থেকে আমরা কেন বসে থাকব, সবাই তো আমাদেরই ভাই, আমাদেরই বাপ মা। একই সাথে চলছে গ্রামের মানুষকে সচেতন করার কাজ। সচেতনতামূলক কার্যক্রম চালাই, একই সঙ্গে তাদের আমরা হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা উদ্বুদ্ধ করি। মানবতার এই অনন্য উদাহরণ উদ্বুদ্ধ করছে আশপাশের গ্রাম আর শহরের মানুষকে। যে হারে শ্রম দিয়ে পয়সা উপার্জন করে সেই পয়সা গরিব দুস্থ মানুষের ত্রাণের কাজে ব্যবহার করছে, এতে আমি খুব গর্বিত এবং খুশি যে আমার ইউনিয়নে এমন একটা ঘটনা যা ঘটল, তাতে অত্র অঞ্চলের লোক পর্যায়ক্রমে এখন এইদিকে ঝুঁকে পড়বে এবং পড়ছে বলে আমি মনে করি। দুর্যোগকালে জেলার বিত্তবান ব্যক্তি বা সরকারি ত্রাণের দিকে তাকিয়ে থাকেনি ভোলার দাইর গ্রামের যুবারা। উদ্ভাবনী শক্তি এবং শ্রম কাজে লাগিয়ে নিজেরাই দাঁড়িয়েছে হতদরিদ্রদের পাশে। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সংক্রমণের মাত্রা ভয়াবহ না হলেও ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনও রেহাই পায়নি করোনার থাবা থেকে। দুর্বল চিকিৎসা সেবা আর বিধ্বস্ত অবকাঠামো নিয়েই কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছে দেশটি। এমনকি নিজস্ব প্রযুক্তিতে ভেন্টিলেটর তৈরির মতো সাহসও দেখিয়েছে দেশটির একদল গবেষক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলে বড় আকারে উৎপাদনের আশাবাদ জানিয়েছেন তারা। পশ্চিমের উন্নত দেশগুলোয় যখন চিকিৎসা সরঞ্জামের অভাবে মহামারী মোকাবেলায় হিমশিম অবস্থা, তখন নিজস্ব প্রযুক্তিতে ভেন্টিলেটর তৈরির সাহস দেখালো ফিলিস্তিনি গবেষকরা।
আল-কুদস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ মেডিসিন ও ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এর গবেষকদের যৌথ উদ্যোগের ফল এই ভেন্টিলেটর, যা তৈরি হয়েছে সহজলভ্য কাঁচামাল দিয়ে। স্থানীয় বাজারেই পাওয়া যাবে মেশিনটি তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। এটি পুরোপুরি কম্পিউটার চালিত, অর্থাৎ সফটওয়্যারের উপর নির্ভরশীল। সেন্সর নিয়ন্ত্রণ সবকিছুই প্রোগ্রামিং করে দেয়া। গবেষকদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই তৈরি করা সম্ভব অন্তত 100 ভেন্টিলেটর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে বড় কোনো প্রতিষ্ঠানের সহায়তায় ভেন্টিলেটর তৈরির প্রত্যাশা তাদের। 10 দিনে 500 ভেন্টিলেটর তৈরি সম্ভব বলেও দাবি করেন গবেষকরা। এবার এমন কোনো প্রতিষ্ঠান কোম্পানি প্রয়োজন যাদের বড় আকারে উৎপাদনের সামর্থ্য ও সক্ষমতা আছে। স্থানীয় একটি কোম্পানির সাথে এরই মধ্যে আমাদের একটি সমঝোতাও হয়েছে। ফিলিস্তিনে এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা প্রায় 350। দেশটির ইসরায়েল অধ্যুষিত পশ্চিম তীরে ভেন্টিলেটরের সংখ্যা 215টি, অর্থাৎ প্রায় 14,000 মানুষের জন্য মাত্র একটি। আর অবরুদ্ধ গাজায় একটি ভেন্টিলেটর বরাদ্দ 21,500 মানুষের জন্য। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা চিকিৎসায় রেমডেসিভির প্রাথমিক সাফল্য আশাবাদী করে তুলেছে গবেষকদের। তারা বলছেন, অবস্থা গুরুতর নয় এমন রোগীদের দ্রুত সুস্থ করার প্রমাণ মিলেছে এই ওষুধে। মৃত্যুর হারও কমে এই ওষুধটি প্রয়োগে, কিন্তু চূড়ান্ত কার্যকারিতা বোঝা যাবে গবেষণার দ্বিতীয় ধাপে। করোনা চিকিৎসায় ইমোরি ইউনিভার্সিটিতে বিল ক্লার্ক নামে এই স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছিল রেমডেসিভির। 57 বছর বয়সী ক্লার্ক এখন সম্পূর্ণ সুস্থ। যেদিন প্রথম ওষুধটি প্রয়োগ করা হয়, ঈশ্বরের কাছে আধা ঘন্টা খালি বলেছি এতে যেন কাজ হয়। এখন প্রার্থনা করছি বাকিরাও যেন আমার মতো সুস্থ হয়ে ওঠেন। করোনার প্রতিষেধক হিসেবে রেমডেসিভিরের ব্যবহার এখনো পরীক্ষামূলক, যদিও গবেষকরা বলছেন কোভিড-19 চিকিৎসায় এখন পর্যন্ত এটিই সবচেয়ে কার্যকর ওষুধ। এখন অপেক্ষা ট্রায়ালের দ্বিতীয় ধাপে কার্যকারিতা প্রমাণের। দ্বিতীয় ধাপে আমরা দেখব এই ওষুধে সব রোগী সুস্থ হচ্ছেন কিনা। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আরও একটি ওষুধ দেব। কোভিড-19 আক্রান্ত রোগীদের শরীরে সৃষ্ট প্রদাহ সারাতে এই ওষুধ দেয়া হবে। অন্য সব ওষুধের মতোই এই ওষুধ সবার ক্ষেত্রে কাজ করবে না। আমাদের লক্ষ্য রোগের উপসর্গ আর চিকিৎসার সময় কমিয়ে আনা। শুধু এ দিয়েই অনেক জীবন বাঁচানো সম্ভব। কোভিড-19 আক্রান্তদের বেশিরভাগেরই অসুস্থতা মৃদু থেকে মাঝারি পর্যায়ে। জ্বর কাশি থেকে সেরে উঠতে সময় লাগে 3 সপ্তাহ পর্যন্ত। এই সময় কমিয়ে আনতে সক্ষম রেমডেসিভির, আর গুরুতর রোগীদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি কমায় 30% মতো। তুলনামূলক বেশি সফল হলেও রেমডেসিভিরকে গেম চেঞ্জার বলতে নারাজ অনেক গবেষক। রেমডেসিভির হয়তো মৃত্যুহার 20 থেকে 30% কমিয়ে আনবে, এটা অনেক বড় সুখবর। কিন্তু এতে ছোঁয়াচে এ রোগের বিস্তার শেষ হবে না। আসল গেম চেঞ্জার হবে কার্যকর একটি প্রতিষেধক। মহামারীর শুরুর 4 মাসেও তৈরি করা যায়নি করোনার সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক। পরীক্ষামূলকভাবে বেশ কিছু ওষুধ প্রয়োগ হলেও রেমডেসিভিরে বেশি কার্যকারিতার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইবোলার জন্য ব্যবহৃত এই ওষুধের উৎপাদন বাড়িয়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জিলিড সায়েন্স। নুজাত কামাল, যমুনা নিউজ। নিজে ক্যান্সারে আক্রান্ত তবু দিনরাত রোগীদের সেবা দিচ্ছেন ইতালির এক চিকিৎসক, তাও আবার রোগীদের বাড়ি বাড়ি গিয়ে। শুধু করোনা রোগী নয়, অন্যান্য রোগে আক্রান্তদেরও সেবা নিশ্চিত করতে তিনি সাথে বহন করছেন মেডিকেল সরঞ্জাম। বলছেন, কঠিন এই সময়ে চিকিৎসকদের বসে থাকার সুযোগ নেই। কোয়ারেন্টাইনে থাকা কেউ অসুস্থ অনুভব করলেই তার বাসায় ছুটে যাচ্ছেন মার্টা গ্রাভেলোয়ান নামের এই চিকিৎসক। নিজে ক্যান্সার আক্রান্ত হলেও করোনার কাছে তা তুচ্ছ মনে করছেন তিনি। এই নারী চিকিৎসক বলছেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় দেশটির প্রায় সব অঞ্চলেই চিকিৎসকের সংকট রয়েছে, তাই ঘরে বসে থাকার সুযোগ নেই কোনোভাবেই। আসলে প্রয়োজন এবং সময়ে সবকিছু ঠিক করে দেয়। জীবনে অনেক কঠিন মুহূর্ত আসবে, আর তা মোকাবেলার মানসিকতাও থাকতে হবে, কারণ রোগীরা আশা নিয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। এই মুহূর্তে একজন চিকিৎসক হিসেবে শুধু সেবা দিয়ে যেতে চাই। গ্রাভেলোয়ান শুধু একাই নন, ভ্রাম্যমাণ এ সেবায় সাথে সহায়তায় যোগ দিয়েছেন তার এক সহকর্মীও। তিনি মনে করেন, কঠিন এই সময়ে সবার আগে জরুরি মনোবল ধরে রাখা।
এই ভাইরাস সবাইকে এক কাতারে নিয়ে এসেছে। যেখানেই যাচ্ছি সবাই সংক্রমণ আতঙ্কে। তাই চেষ্টা করে যাচ্ছি কিভাবে সবার সাথে সমন্বয় করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা যায়, না হলে সহসায় আগের অবস্থায় ফেরা অসম্ভব। যুক্তরাষ্ট্রের পর কোভিড-19-এ সবচেয়ে নাজেহাল অবস্থা ইউরোপের দেশ ইতালিতে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনায় থমকে গেছে জীবন, থমকে গেছে 22 গজের ক্রিকেটও। এমন সময় মানসিক অবসাদ পেয়ে না বসাটাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর সেজন্য বাসার বিভিন্ন কাজকে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন তিনি। বাচ্চার এখন অলমোস্ট ফুল টাইম টিচার হয়ে গেছি। শুধু শিক্ষক না, মাহমুদুল্লাহ রিয়াদের খেলার সঙ্গীও প্রিয় এই সন্তান। সম্প্রতি আবারও বাবা হয়েছেন। সময়টা ব্যস্ততায় কাটলেও রিয়াদের কাছে প্রশ্ন, লকডাউনে কেমন চলছে জীবন? লকডাউনের অভিজ্ঞতা, লকডাউন তো বেশ অনেকদিন ধরেই, আলহামদুলিল্লাহ ফ্যামিলি টাইমটা বেশ উপভোগ করছি। চলছে ফিটনেস নিয়ে কাজও, তবে দীর্ঘ ঘরবন্দি জীবনে অবসাদ পেয়ে বসার শঙ্কা আছে। সেখান থেকে বের হওয়ার পথও জানালেন এই অলরাউন্ডার। বাসায় অনেকদিন থাকতে থাকতে আপনার ভিতরে ওই মানসিক অবসাদটা চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে বই পড়া, যেই জিনিসগুলো হয়তো বা আপনার দৈনন্দিন জীবনে আগে হয়তো করা হয়ে উঠতো না, এখন হয়তো বা আপনি ওইগুলা করতে পারেন এবং আপনার ওটা উপভোগ করতে হবে, আদারওয়াইজ আপনার কাছে বোরিং লাগবে। বাংলাদেশের টি-20 দলের দায়িত্বটা তার কাঁধে বলেই ছক আঁকছিলেন টি-20 বিশ্বকাপ ঘিরে। কিন্তু করোনায় অনিশ্চিত অস্ট্রেলিয়া যাত্রা, তাই গন্তব্যহীন পরিকল্পনাও। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অবশ্যই বিশেষ পরিকল্পনা ছিল, বাট এই মুহূর্তে আমার মনে হয় যে স্বাভাবিক জীবনে ফেরাটাই এখন ইম্পর্টেন্ট। একদিন সেরে যাবে পৃথিবীর অসুখ, কালো মেঘ সরে আসবে নতুন আলো। 22 গজের সবুজ গালিচায় ছন্দ তুলবে ব্যাট বলের শব্দ। রিয়াদের মতো সে ভোরের অপেক্ষায় এখন কোটি ক্রিকেট ভক্ত। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। করোনা সতর্কতায় গৃহবন্দী বেশিরভাগ মানুষ। এমন দুঃসময়ে বিকাল হলেই একটু অবকাশে চলছে ঘুড়ি ওড়ানো। গেল কয়েকদিন ধরে তাই রাজশাহীর আকাশে উঠছে হাজারো ঘুড়ি। চলছে মাঞ্জার প্যাঁচে ঘায়েল করারও খেলা। এতে প্রশান্তির পাশাপাশি শৈশব ফিরে পান কনক্রিটের নগরীর বাসিন্দারা। চাহিদা বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে বেশ কিছু ঘুড়ি, নাটাই ও মাঞ্জা দেয়া সুতার অস্থায়ী কারখানা। গ্রীষ্মের রোদ নেমে যাওয়া মিষ্টি বিকেলে উঠছে পাহাড়ি রঙের ঘুড়ি নীল আকাশে। নগরীর প্রায় প্রতিটি বাড়ির ছাদে দেখা মেলে নাটাই হাতে ছেলে বুড়ো নারী পুরুষ। নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা প্রকৌশলী কুমার গৌরব সাহা করোনার এ দুঃসময়ে নির্মল বিনোদন পেতে স্ত্রী সন্তানকে নিয়ে উড়ান ঘুড়ি। এই সময়টাতে যদি বিকালবেলা সবাইকে নিয়ে, ফ্যামিলি পার্সনকে নিয়ে একটা মজা করা, এটা আমি মনে করি খুব ভালো একটা টাইম পাসের সোর্স। একটি ছাড়িয়ে যায় আরেকটিকে, ঘুড়ি উঠে যায় আকাশের আরও উঁচুতে। নাটাই হাতে চলে অন্যের ঘুড়ি কাটার চেষ্টাও। গুড্ডি উড়াই, সেখান থেকে আরেকজনের সাথে প্যাঁচ লেগে সেখান থেকে আমারটাও কাটতে পারে বা অন্যটাও কাটতে পারে। কাল সময়টা যেহেতু একটু নর্মালি সহজে কাটতে চায় না, সবাই মিলে উড়াচ্ছি, বেশ ভালো। নানা কড়াকড়িতে আবদ্ধ জীবন ছেড়ে দম ছাড়ার স্বস্তি, অন্যদিকে যান্ত্রিক যাপিত জীবনে প্রকৃতির কাছে আসার সুযোগ। ঘুড়িতে মেতে মনে আসে অনাবিল প্রশান্তি। অনেকেই খুঁজে পান শৈশব। ঘুড়ির সঙ্গে একদম ওতপ্রোতভাবে শিশুরা কিন্তু জড়িয়ে গেছে। আপনার আশেপাশে লক্ষ্য করলে তারপর প্রচুর প্রচুর ঘুড়ি উঠছে এবং বিভিন্ন কালারের ঘুড়ি উঠছে। আমিও উড়াচ্ছি, আগে স্মৃতি মনে পড়ে যাচ্ছে, 15-20 বছর আগে ঘুড়ি উড়াতাম। চাহিদা বাড়ায় নগরীর অন্তত 30টি স্থানে তৈরি হয়েছে অস্থায়ী কারখানা। মিলছে ঘুড়ি, নাটাই ও উড়ানোর মাঞ্জা দেওয়া সুতো। অনেকে আবার নিজেরাই তৈরি করছেন এসব। এরকম চাহিদা কোনো দিন হয়নি লাঠায়। দাম কত? দাম হলো 120 টাকা, 200 টাকা। সকাল থেকে আপনি রাত 9টা-10টা বাজে যায়, আপনি 200টা এরকম বিক্রি হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে প্রথম ঘুড়ি তৈরি হয়েছিল। আমাদের দেশে ঘুড়ির প্যাচ খেলা শুরু হয়েছিল প্রথম শাহ আমলে, জনপ্রিয় হয় মুঘল আমলে। জোহরা সেতু,
যমুনা নিউজ। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।